করছি। খাল খনন সহ সিলেট সিটির মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জানালেন সড়কের পাশাপাশি রেল যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে সরকার। আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। গত 15 বছরে তদবির নির্ভর হয়ে পড়েছে সব নিয়োগ। খুব স্থানীয় সরকার মন্ত্রীর রাজনৈতিক দল নিষিদ্ধের আইন নিয়ে চিন্তিত নয় বিএনপি, বললেন নজরুল ইসলাম খান। দেশ বা দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, কাজেই এই আইন নিয়ে বিএনপির দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি এবং বাংলাদেশে যে নিয়ম হয়ে গেছে তদবির ছাড়া কোনো কাজ হবে না। 7 দিনের সফরে জাপানে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর। সংসদে গণভোটের সমাধান না হলে আন্দোলন ছড়িয়ে যাবে, মন্তব্য গোলাম পরওয়ারের। 4 জেলার হাওড়াঞ্চলে পানির নিচে কয়েক হাজার হেক্টর জমির ফসল। দ্বিগুণ মজুরিতেও মিলছে না শ্রমিক। আধা পাকা ধান নষ্ট হওয়ায় দিশেহারা কৃষক। ধান তো নদীতে বাসায় চলে লেগে গেছে, আনা হয়েছে, বৃষ্টি লেগে বানাইতে হয় না। হাওড়ের অবস্থা খুবই খারাপ, বলতে প্রতিদিনই পানি বাড়তেছে। মানে আগের দিন থাকে আটু পানি, পরের দিন ওই জায়গা বুক পানি। হঠাৎ থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী। অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, বলছে পুলিশ। গোয়েন্দা নজরদারিতে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা। ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে রেডিওথেরাপির 7 মেশিনের 2টি নষ্ট। রোগীর সিরিয়াল দেয়া হচ্ছে 1.5 বছর পর। আজ থেকে শুরু হচ্ছে রাতের শিফট। আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তুলে আনতে নতুন কুড়ি স্পোর্টসের যাত্রা শুরু। দেশের অ্যাম্বাসাডর হবেন প্রত্যেকে, আশা তারেক রহমানের। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। ক্ষমতার 2.5 মাসেই দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার, যে কাজের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সিলেটের কর্মসূচিতেই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের 4,600 কোটি টাকার মেগা প্রকল্পের। বলেন, সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। তুলে ধরেন সিলেট অঞ্চলের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। সিলেট থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। সুরমাপাড়ের সিলেট, 360 সুফি সাধকের সিলেট। 2001 সালে প্রতিষ্ঠিত প্রায় 80 বর্গ কিলোমিটার এই সিলেট সিটি কর্পোরেশনে প্রায় 10 লাখ অধিবাসী। আরেক লন্ডন খ্যাত এই নগরের মানুষেরও আছে নিত্যদিনের নানান সংকট। সব সংকটের সমাধানে আলোর রেখা উন্মোচনে বৈরী আবহাওয়ার মধ্যেই এবার সিলেট নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তুমুল বৃষ্টি ভেজা দিনে বেলা 11টার দিকে সহধর্মিণী ও সিলেটেরই মেয়ে ডক্টর জোবাইদুর রহমানকে নিয়ে সুরমাপাড়ের চাঁদনী ঘাটে যান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশন গৃহীত 4,600 কোটি টাকার মেগা প্রকল্প। যে প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন ও ইউরোপের আদলে দীর্ঘ রিভার ড্রাইভ চালু হবে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণের সুধী সমাবেশে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর আগমন ঘটে সিসিকে। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে সুনামগঞ্জ সহ বিভিন্ন হাওড় অঞ্চলের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির যথাযথ ব্যবহারে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু করার আশ্বাস দেন সরকার প্রধান। সারা দেশে সহজ যোগাযোগ নিশ্চিত ও খরচ কমাতে রেল ব্যবস্থার উপর সরকারের গুরুত্ব স্পষ্ট করেন তিনি। আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও
খরচ কম খরচে আনতে পারেন আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে সরকারি পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতন, তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী জানান দ্রুততম সময়ে চালু হচ্ছে সিলেট আইসিটি পার্ক। নতুন 250 শয্যার হাসপাতাল চালু ও পর্যায়ক্রমে 1200 শয্যায় রূপান্তরের ঘোষণা দেন তারেক রহমান। এই পুণ্যভূমি সিলেট থেকেই নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর দেশ জুড়ে ছুটে বেরিয়েছেন, তুলে ধরেছিলেন জনগণের সামনে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের 3 মাস সময়কালে এসে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান এলেন আবারও সেই সিলেটে, আবার বললেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকারের কথা। জনগণের প্রতি আহ্বান জানালেন বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার। বললেন দেশের জনগণের প্রতি আস্থাশীল হয়েই বিএনপি আগামীর সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়, তুলে ধরতে চায় নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের সেই সৎ এবং আন্তরিক অবস্থান। পরে সিলেট সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বলেন এই সরকার কৃষক বান্ধব সরকার। ইতিমধ্যেই 12 লক্ষ কৃষকের 10,000 টাকা করে সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। কৃষক কার্ডের মাধ্যমে অনেকগুলো সুবিধা আমরা কৃষক ভাইদেরকে দিব। তাদেরকে ঋণের সুবিধা দিব, তাদেরকে সার, বীজ, কীটনাশকের সুবিধা আমরা সরকার থেকে সরাসরি দিতে পারবো। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, তারা বছরে 2,500 টাকা পাবে। এর আগে সকাল 10টার দিকে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান তারেক রহমান। এরপর জিয়ারত করেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার, যেখানে বারবার ছুটে এসেছেন তাঁর মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো সিলেটে এসে মাজারে দোয়া ও মোনাজাতে দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন সরকার প্রধান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিলেট। দেশে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত 1.5 দশকে আওয়ামী লীগ বিভিন্ন সেক্টর ধ্বংস করে দেয়, এখন সবকিছুই তদবির নির্ভর হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন জুলাই সনদ নিয়ে বিরোধী দল অপপ্রচারে নেমেছে। এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন সরকার পতিত স্বৈরাচারের মতো জনস্বার্থ বিরোধী কোনো আচরণ করবে না, তাই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের আইন নিয়ে বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। বিএনপিপন্থী পেশাজীবীদের বুদ্ধিবৃত্তিক সংগঠন জিয়া পরিষদ, যারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে আসছে, সেই সংগঠনের চেয়ারম্যান প্রয়াত আব্দুল কুদ্দুসের স্মরণে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এই স্মরণ সভার। এই পার্লামেন্টের অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী পেশাজীবীদের কর্মস্থলে দলবাজি না করার পরামর্শ দেন। মির্জা ফখরুল উদ্বেগ জানান রাষ্ট্রের অভ্যন্তরে তদবির নির্ভর কর্মকাণ্ডের। সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত হচ্ছি। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি এবং বাংলাদেশে যে নিয়ম হয়ে গেছে, এখন তদবির ছাড়া কোনো কাজ হবে না। এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। উই নেভার স ইট। এটা এই 15 বছরে হয়েছে। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন? মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। জিয়াউর রহমানের হাত ধরে দেশে প্রথম সংস্কারের ধারা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ডক্টর আলী রিয়াজ রিপোর্ট দিলেন, সেখানে কতগুলো রিপোর্টের মধ্যে থাকলো যেটা আমরা একমত হইনি। এগুলো মনে হলো নাজেল হলো, শুধু নাজেল হলো না, বাংলাদেশকে আরো বিপদে ফেলার চেষ্টা করা হলো। এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আন্দোলন করছে। এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, যে আসুন আমরা একটা সংবিধানের উপরে যে সংশোধন করব তার জন্য একটা পার্লামেন্টারি কমিটি তৈরি করি।
জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। কথা বলেন সম্প্রতি পাশ হওয়া রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে। বিএনপি যদি যে পতিত সরকারের মতো যদি আচরণ করে, জনগণের স্বার্থের বিপক্ষে যায়, দেশের স্বার্থের বিপক্ষে যায়, তাহলে আইনে বিএনপির বিরুদ্ধে সেরকম হতে পারবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে বিএনপি কখনো দেশ বা দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, ভবিষ্যতেও করবে না। কাজেই এই আইন নিয়ে বিএনপির দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। এ সময় তিনি বলেন, বিএনপি সহ দলের অঙ্গ সহযোগী সংগঠন ঢেলে সাজানোর কাজ দ্রুতই শুরু হবে। শীঘ্রই হবে বিএনপির কাউন্সিল। ধন্যবাদ আপনাদের। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 7 দিনের সফরে জাপান পৌঁছেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার ভোরে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে ইসলামিক মিশন জাপানের নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। জামায়াত আমিরের সফর সঙ্গী হিসেবে রয়েছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। গোলাম পারওয়ার বলেন, সরকার খুব বিপদে আছে, দেশে নানা ধরনের সংকট তৈরি করেছে বিএনপি, আর এসব সংকটের সমাধানও তাদেরকেই করতে হবে। জামায়াত নেতা বলেন, সংসদে গণভোটের সমাধান না হলে আবারও আন্দোলন ছড়িয়ে যাবে 5 কোটি মানুষের মাঝে, যারা এই গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিয়েছিল। তিনি আরো বলেন, সরকার গণভোটের রায় মানবে না, কিন্তু জুলাই সনদ মানবে, এমনটা হতে পারে না। দুর্নীতির পথে ফ্যাসিবাদী সরকার যে ধাবিত হয়েছিল, ওখান থেকে ব্যাক করার জন্য তো আমার সহস্রাধিক মানুষ জীবন দিল। সেই রাষ্ট্রের মৌলিক আইন যদি আমি এখন বদলাইতে না পারি, তো এই সংস্কারের কোনো মূল্য আছে? ওনারা বলেন যে ওই বই দেখায় যে আমরা সব মানি, তার মানে এই 10টা সহকারে আমরা মানি। তো এই 10টা বাদ দিলে আর যা তা বাংলাদেশের প্রশাসনিক, রাজনৈতিক, সাংবিধানিক কাঠামোর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রাকৃতিক দুর্যোগের সংকটে হাওড় অঞ্চলের কৃষক। বৃষ্টি এবং পাহাড়ি ঢলে দেশের 4 জেলার হাওড় অঞ্চলে তলিয়ে আছে কয়েক হাজার হেক্টর জমির ধান। এমন পরিস্থিতিতে কাঁচা পাকা ধান কেটে নিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। সংকট তৈরি হয়েছে শ্রমিক নিয়েও। কৃষি বিভাগ বলছে, সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করা হচ্ছে। দুদিন বিরতির পর আবারও মুষলধারে বৃষ্টি, আবারও আতঙ্ক হাওর পারে। ভোর থেকে টানা বৃষ্টিতে প্লাবিত সুনামগঞ্জের নতুন নতুন এলাকা। বাইরে কাজ সারতে এরই মধ্যে বেরিয়ে পড়তে হয়েছে মানুষকে। জলাবদ্ধ হয়ে পড়েছে হাওরের বিস্তীর্ণ অঞ্চল। ডুবে আছে নতুন করে 2000 হেক্টর সহ 15,000 হেক্টর জমির পাকা ধান। বৃষ্টিপাতগুলো হলে আসলে আমাদের সুনামগঞ্জে একটি আশঙ্কার আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জে হাওরের যে জলবদ্ধতা তৈরি হয়েছে, সেটি আরও প্রকট রূপে ধারণ করতে পারে। আধা পাকা ধান কাটতে তুমুল ব্যস্ততা নেত্রকোনার হাওর অঞ্চলের চাষিদের। শেষ রক্ষার চেষ্টা, গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতির মুখে তারা। জমির ফসল রক্ষায় ডোবা পানি থেকেই আধা পাকা ফসল ঘরে তোলার চেষ্টা তাদের। এর মাঝে বিরতি দিয়ে আবারও বৃষ্টির হানা। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা ঋণগ্রস্ত চাষিরা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকাও। বৃষ্টি অব্যাহত থাকায় কিশোরগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। জেলায় বড় মৌসুমে ক্ষতিগ্রস্ত 7,000 হেক্টর জমির ধান। পুরা হাওয়ারে ডুবে গেছে, অনেক বাসন তো লাগবে, এছাড়া তো আমরা কোনো উপায় নাই। ঠান্ডা নিয়ে থাকতাম পারি না, বিরাট অসুবিধা লাগতেছে। জমির মধ্যে খুব পানি, এভাবে তো কাটতে বেচারা তো আমাদের কোনো উপায় নাই। এতটুকু পারতেছি, আমরা কাটতেছি, যদি না করি এতটুকু, তাহলে আমাদের তো সারা বছর খাওয়ার কোনো রাস্তা নাই। এদিকে হবিগঞ্জে পুরোপুরি তলিয়ে আছে 11,000 হেক্টর জমির বোরো ধান। এর মধ্যে 57% ধান কাটা হয়েছে। পানি জমে থাকায় জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। অন্যদিকে দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। তাই বাধ্য হয়ে ফসল রক্ষায় পানিতে নেমে ধান কাটছেন কৃষক কৃষানীরা। ধান তো নদীতে বাসায় জলে লেগে গেছে, যাওই আনা হয়েছে, অনার বৃষ্টি লেগে আর বাঙাইতে হয় না। রোদের কারণে ধানের মধ্যে সে গেরাইতেছে, কেতো নষ্ট, ফলাতাইও নষ্ট। আমলা বলতে একদমই পাওয়া যেতেছে না, কৃষক একবারে পায় পাগলের মতো। সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত
করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন মন্ত্রী। এ সময় তিনি থানার বিভিন্ন কক্ষ এবং হাজতখানা সহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। ওসি, ডিউটি অফিসার সহ কর্তব্যরত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। সততা, ন্যায়নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলা এবং দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হলেও পুলিশ বলছে নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসী তৈরি হয়নি। পুরনোদের নাম ভাঙিয়ে অপতৎপরতা বা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা চলছে। কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এমন দাবি করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সারোয়ার। আর র্যাব বলছে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। টিটন হত্যাকাণ্ডে জড়িতদেরও গ্রেপ্তার করা হবে। 2001 সালের 26 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। এরপর এদের মধ্যে কয়েকজন জেলে থাকলেও বেশিরভাগ সন্ত্রাসী ছিল পলাতক কিংবা দেশের বাইরে। 2024-এর 5 আগস্টের পর জামিনে মুক্তি পায় কিলার আব্বাস, সুইডেন আসলাম, পিচ্চি হেলাল, ইমন ও টিটন সহ ডজন খানেক শীর্ষ সন্ত্রাসী। এরপর থেকেই আবারও শুরু হয় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, হত্যাসহ নানান অপরাধ। গত বছরের 10 নভেম্বর শীর্ষ সন্ত্রাসী ইমনের এক সময়কার সহযোগী মামুনকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। গেল মঙ্গলবার ফিল্মি স্টাইলে হত্যা করা হয় আরেক শীর্ষ সন্ত্রাসী টিটনকে। এই খুনের নেপথ্যে উঠে আসে আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম। এমন বাস্তবতায় ডিএমপি কমিশনারের দাবি, নতুন করে শীর্ষ সন্ত্রাসী তৈরি হয়নি। আগে যারা ছিল তাদের নাম ভাঙিয়ে চলছে সন্ত্রাস। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি যাচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। অতএব এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। আমরা যেভাবে হোক যারা আছে তাদের নাম ভাঙিয়ে চলতেছে অথবা তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, তার আগেই আমরা তাদেরকে দমন করব। র্যাব বলছে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা আছে গোয়েন্দা নজরদারিতে। প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে তাদের তালিকা। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে 24/7। সো এখানে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের এই তালিকাগুলোকে হালনাগাদ করতে থাকি। এই তালিকাগুলোর ভিতরে যে নামগুলো থাকে, এখানে নতুন করে নাম সংযোজিত হতে থাকে। পুরনো তালিকায় যারা আছে তাদের তথ্য উপাত্ত হালনাগাদ হতে থাকে। তাই এই তালিকাগুলো আমাদের কাছে আছে এবং সেই তালিকা অনুযায়ী আমরা পর্যবেক্ষণ করছি। সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীর। যে কোনো কারণে এই ইনফরমেশনটা গোপন রাখা দরকার, আপনি সেটা দিয়েন, সেটা আমরা গোপনীয়ভাবে আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ক্যান্সারের কোষ ধ্বংসে যে রোগীর এখনই রেডিওথেরাপি প্রয়োজন, সেই রোগীকে থেরাপির সিরিয়াল দেওয়া হচ্ছে 1.5 বছর পর। এই অবস্থা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে। প্রতিদিন 200 রোগীকে সেবা দেওয়ার সক্ষমতা থাকলেও রেডিওথেরাপির অপেক্ষায় আরও 5,500 রোগী। এই চাপ কিছুটা সামলাতে আজ থেকে রাতেও থেরাপির ব্যবস্থা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসান মিসবার প্রতিবেদন। ক্যান্সার হাসপাতালের করিডোর, রোগীদের দীর্ঘশ্বাস উড়ে বেড়ায় এখানে। রেডিওথেরাপি নিতে ময়মনসিংহ থেকে এসেছেন এই রোগী। সিরিয়াল 7 মাস পর। এ বিষয়ে কথা বলতে গিয়ে অশ্রুতে একাকার দুলালের 2 চোখ। 7 মাস পর কি আবার আসবেন? বাইচে থাকলে আসবেন। ক্যান্সারের শেকড় গলা চেপে ধরেছে দুলালের, বেঁকে গেছে চোয়াল। মুখ ঢেকে রাখলেও বুক জুড়ে তার চিকিৎসা না পাওয়ার হাহাকার। কিনে দেওয়ার মতন যোগ্যতা নাই, ওনার অবস্থা এখন আশঙ্কাজনক। আমার মনে হয় না এতদিন পর্যন্ত ওনাকে ওয়েট করানো, অপেক্ষা করা রাখা যাবে কিনা। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের থেরাপির সিরিয়াল পেতে তার মতো অপেক্ষায় আরও অনেক রোগী। যাদের অবস্থা কিছুটা ভালো তারা সিরিয়াল পাচ্ছেন আগামী বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। স্তন ক্যান্সারে আক্রান্ত এই রোগীর সিরিয়াল পড়েছে 14 মাস পর। যাদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই তারাই আসেন এই হাসপাতালে। দীর্ঘ সিরিয়ালের খবর জেনেও এই অসহায় অপেক্ষা। খরচ করে আসে এই আজকে না কালকে, কালকে না পরশু করতে করতে মানে
টাকার কাম টাকা যায়, খাইতে তো উপায় পাই না, ওই তো তারিখের পর তারিখ পরে খালি। কয়টা কেন দেওয়ার পরে খালি রিপোর্ট দেয় খালি রিপোর্ট দেয়, 1.5 বছর করে পাচ্ছে রেডিও থাকবে চলতেছে এখন। ডাক্তার বলছে যে এটা 3 সপ্তাহের ভিতর দিতে পারলেই ভালো হয়, কিন্তু আমি সিরিয়াল পেয়েছি 14 মাস পরে। এই হাসপাতালে রেডিওথেরাপি মেশিনের 7টি বাংকার আছে, 2টিতে চালু আছে 2টি মেশিন, বাকিগুলো নষ্ট। সকাল ও বিকালের শিফট মিলিয়ে সেবা পাচ্ছেন 200 রোগী, অপেক্ষায় 5,500। তবে এই দুর্ভোগ কিছুটা কমতে যাচ্ছে, চালু হচ্ছে রাতের শিফট। এছাড়া নতুন আরেকটি মেশিন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। যে রোগীকে আপনি ট্রিট করতে পারবেন, আমাদের কিউরেটিভ পেশেন্ট, সেই রোগীগুলোকে প্রায়োরিটি বেসিসে আমরা এই এক্সপ্রেস সার্ভিসটা আমরা দেওয়ার জন্য আমরা চিন্তা করছি। এই বছর ডিসেম্বর নাগাদ আমার 3rd মেশিনটা চালু হবে, যেটা আমাদের প্রক্রিয়াতে আছে। তো আমার 2টা বাংকার আরও রেডি হয়েছে। তো এই 2টা বাংকারে যদি আমরা এই সামনের অর্থ বছরে 2টা মেশিন কিনতে পারি, তাহলে আমার 3 আর 2 5টা মেশিন হবে। আমার প্ল্যান হচ্ছে সামনের অর্থ বছরে 5টা মেশিনকে চালু করা। ক্যান্সার চিকিৎসার জাতীয় এই প্রতিষ্ঠানের একমাত্র MRI মেশিনও নষ্ট, সম্প্রতি মেরামত করা হয়েছে সিটি স্ক্যান মেশিন। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শপথ অনুষ্ঠিত হবে 3 মে রাত 9টায়। এদিকে জামায়াত জোট এবং এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষেই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনউদ্দিন খান। বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ, কমিশন সভায় কাগজপত্র পেশ করা হবে, দাপ্তরিক প্রক্রিয়া শেষেই দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। এর আগে 21 এপ্রিল নির্ধারিত সময় বিকেল 4টার পর মনোনয়নপত্র জমা দেয় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতে গেলে আদালত নির্বাচন কমিশনকে আবেদন গ্রহণ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় যাচাই বাছাই শেষে নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলো। আমরা সব ডকুমেন্ট চেক করে দেখেছি এবং এটিকে বৈধ হিসেবে আমরা গ্রহণ করেছি। এখন এটা আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করব। যতক্ষণ না এই সমস্ত অফিসিয়াল ওয়ার্কগুলো শেষ না হচ্ছে, ততক্ষণ আসলে এত দূরবর্তী চিন্তা করছি না। তবে আমি সংসদে থাকি বা না থাকি, আমি আমার দলের প্রতিনিধিত্ব সবসময় করব। শুধু মুক্ত গণমাধ্যম নয়, এর সাথে সঠিক তথ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। পূর্বে সরকার গণমাধ্যমে কর্তৃত্ব প্রকাশ করতে চেয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই চরিত্র থেকে বের হয়ে এসেছে বলে উল্লেখ করেন মন্ত্রী। বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ না করলে দেশ এগুবে না। এ সময় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে এনে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে নওয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দেশের রাজনীতি ঠিক হলেই সাংবাদিকতা ঠিক হয়ে যাবে বলে প্রত্যাশা তাদের। যে ফ্রি ইনফরমেশন আমাদের জন্য যেমন উইশ, তেমনি একই সঙ্গে আমাদের কিন্তু এখানে নিশ্চিত করতে করার জন্য একটা চ্যালেঞ্জ থাকতে, যে ইট শুড বি ক্লিন ইনফরমেশন। তাহলে ওটাকে ক্লিন ইনফরমেশনের করার জন্য হলেও তো তাকে একটা রেগুলেশনের মধ্যে যেতে হবে। বাট আমাদের হোল পলিটিক্যাল সিস্টেমেই কিন্তু অথবা সোশ্যাল নর্মসের মধ্যেই কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কালচারটাই নাই। আগামীকাল থেকে শুরু হচ্ছে 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুজব প্রতিরোধ, অপতথ্য বন্ধ করতে ফ্যাক্ট চেকিং সেন্টার স্থাপন সহ স্থানীয় প্রশাসনকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে ডিসিদের পাঠানো 498টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে সম্মেলনে। দিক নির্দেশনা থাকবে সরকারের পক্ষ থেকে। বিএনপি নেতৃত্বে নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো হতে যাচ্ছে এই ডিসি সম্মেলন। সচিবালয়ে এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, নতুন সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মাঠ প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সারা দেশ থেকে বিভাগীয় কমিশনার এবং ডিসিরা 1729টি প্রস্তাব পাঠিয়েছিল। এর মধ্য থেকে সম্মেলনে আলোচনা হবে 498টি প্রস্তাব নিয়ে। এর মধ্যে রয়েছে কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় আনা, প্রতিটা চা বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জিপি এবং এজিপি নিয়োগের প্রস্তাব, ডিসিরা জেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিং সেন্টার স্থাপন, সরকারি মাধ্যমে হজযাত্রী পাঠানোর সংখ্যা 25 ভাগ করা সহ কৃষি ও ভূমি সংক্রান্ত প্রস্তাবও দিয়েছেন।
যে একটা কার্ডের জন্য একটা মানুষের তথ্য সংগ্রহ করা, সেটা সরকারের বিভিন্ন অঙ্গ থেকে নিয়ে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কাজগুলো হচ্ছে। তো এটা প্রত্যেকটা একটা ছোট্ট পাইলট ডেমনস্ট্রেশন হয়ে গেছে। এগুলোতে প্রত্যেকেরই অবজারভেশন আছে, এর মধ্যে অনেক ভুলভ্রান্তি পাওয়া যাচ্ছে, যেগুলো কিভাবে কারেকশন করে আমরা আগে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সমস্ত ব্যাপারগুলোতে প্রত্যেকটা সেক্টরই ডিটেইলড আলাপ আলোচনা হবে বলে আমরা আশা করছি। শুধু রাস্তা দখলমুক্ত করাই নয়, হকারদের শৃঙ্খলায় আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। হকারদের জন্য সড়কে যানজট এবং পথচারীদের চলাচলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর বাসাবোর হক সোসাইটি আবাসিক এলাকার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। প্রশাসক বলেন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে বসা এবং চাঁদাবাজি বন্ধে হকারদের কিউআর কোড সম্বলিত আইডি কার্ড দেওয়া হচ্ছে। আব্দুস সালাম বলেন, হকাররা দুপুর 2টা থেকে রাত 8টা বা 9টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন। কিছু রাস্তায় বসবে শুক্র ও শনিবার। এ সময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতে সমন্বিত মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। মাঠ সংস্কার থেকে শুরু করে খালের দখল উচ্ছেদ, সব ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা কার্ড দিয়েছি, কিছু রাস্তা আমরা দিয়েছি শনিবার এবং শুক্রবার তারা বসবে, আর 2-1টা রাস্তা আছে যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। কাজে আমরা ভাগ করে দিয়েছি, কোথাও জনগণের অসুবিধা হবে না, গাড়ি চলাচলের অসুবিধা হবে না, যাত্রীদেরও অসুবিধা হবে না। যে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ সুবিধা এবং অন্যান্য যেমন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা, খালগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের এখানে আমাদের এই খালগুলির মান্ডা এবং জিরানি যে খালগুলি রয়েছে সেগুলিকে উদ্ধার করে এগুলির দুপাশে ওয়াকওয়ের মাধ্যমে নাগরিক সুবিধাগুলি বাস্তবায়ন করা। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙাড়ির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 1টা নাগাদ বড় কুমিরা বাজার গেট এলাকায় ইসমাইল আয়রন মার্ট নামে ভাঙাড়ির দোকানে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মূলত লোহা কাটা এবং ওয়েল্ডিংয়ের জন্য আনা অক্সিজেন গ্যাস সিলিন্ডার নসিমন থেকে নামানোর সময় এই বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই নসিমন চালক মোহাম্মদ আরমানের মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত হন দোকান মালিক কামাল হোসেন এবং তার ভাতিজা হেলাল হোসেন। গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। 2টার সময় মানে বাদ খাওয়ার সময় কি গেছেই বিস্ফোরণ একটা শব্দ, দূরে আসি দেখি একটা লোক আর মানে কতগুলা মানুষ মানে লাশ নিয়ে দূরে করছে। স্ক্রাপার দোকানে একটা সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের সাথে সাথে একজন মারা গেছে আর 2 জন আহত হয়েছে। যে 2 জন আহত তাদের চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেছে, আর যেটা মৃত ব্যক্তিকে অন্য সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেছে। এখানে এটা কোনো ব্যক্তি দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে একটা বিস্ফোরিত সিলিন্ডার, এটা তো চালের উপরে আছে। এই পর্যন্ত আমরা এই ঘটনাটা কিভাবে ঘটছে আমরা তদন্ত সাপেক্ষে এটা আপনাদের পরবর্তীতে জানানো হবে। জানাবো হাম পরিস্থিতির খবর। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ এবং উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকেরা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 17 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন 20 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন 83 জন। রাজশাহী মেডিকেলে হাম এবং উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে আরও 21 জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 4 জন। বর্তমানে চিকিৎসাধীন 131 জন রোগী। এছাড়া খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে আসছেন রোগীরা। অনেক জায়গায় ওয়ার্ডে জায়গা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবারে একটা দিনের গল্প শোনা যাক, যেখানে সূর্যের সাথে পাল্লা দিয়ে বাড়ে কাজের চাপ আর সময়ের সাথে বদলে যায় দায়িত্বের রূপ। একদিকে ফসলের মাঠে গড়ে ওঠে জীবিকার ভিত্তি, আর অন্যদিকে ঘরের আঙিনায় তৈরি হয় সেই জীবনের ভিত। 2 ভিন্ন পরিসর, তবে লক্ষ্য আর পথ এক। এই সমন্বয়ের ভেতরেই টিকে থাকে একটি পরিবার, একটি গ্রাম। গ্রামের কিষাণ আর কৃষাণীর গল্প জানাবেন সহকর্মী তাজনুর ইসলাম। ছবি তুলেছেন নাহিদ হোসেন। চিথুলিয়া দিগর এই গ্রামের এক একটি দিন শুরু হয় খুব সাধারণভাবে। কাঁধে কাজের প্রস্তুতি, হাতে দিনের দায়িত্ব। খুব সকালবেলাতেই মাঠের দিকে রওনা হন বাদশাহ। সবুজের মাঝখানে দাঁড়িয়ে শুরু হয় কাজ। বাদশাহ একা নন, তার সঙ্গে আছেন আরও কয়েকজন। কথা বলতে বলতে, হাসতে হাসতে হাত আর যন্ত্রের ছন্দে চলে কাজ। রোদ ধীরে ধীরে চড়ে, আর তার সঙ্গে বাড়ে কাজের গতি।
এই কাজ এমন এক অভ্যেস যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। এই যতই শ্রম দেই, আমার ছেলে বুয়েটে ভর্তি হয়েছে, আমার কাছে মনে করেন সেই রকম একটা উন্নত মানের ফুর্তি আছে, বুঝলেন না? আমার ছেলে একটা ইঞ্জিনিয়ার দিল হয় জীবনে, আমার এর আর কি চাই? আমি তো কৃষক, আমি তো চাকরিজীবী না। আমার রেস্টের প্রয়োজন, যখন আমার কাজ নাই আমি রেস্টে থাকি। সেই সময়টা এই তো 15 দিন গেলে আমার কাজ শেষ। দিনে ভাগে কাজই বেশি, রেস্টে একটু কম। কাজ উঠে গেল গা, ফসল উঠে যাওয়ার পরে কোনোই নাই, গরু খাওয়া দাওয়া আর হাট বাজারে যাই, রেস্ট নেই। এই সুখ মানে জ্বালা দিলে জুজ জমা থাকে, আছে, আবাদ মৌসুম করি, ভাঙে না, এই জন্য এই সুখ। আর যদি কাল নদীতে নেওয়া যায় তখন তার কোনো সুখ নেই। ওদিকে একই সময়ে দিন শুরু হয় অন্য ছন্দে। বাদশার স্ত্রী ব্যস্ত খাবার গোছানোয়। এই কাজের আলাদা কোনো শুরু বা শেষ নেই, প্রাত্যহিক নিয়মের মতো। রোদ খানিক তীব্র হলে মাঠের দিকে এগিয়ে যান সাবিনা বেগম। খাবার খাওয়ার এই সময়টুকু দিনের মাঝখানে একটু থামার অবকাশ। মাটির উপর বসে একসাথে খেয়ে নেন সবাই। ঘটা করে করা কোনো আয়োজন নয়, তবুও এই সহজ মুহূর্তেই থাকে প্রাণ ভরা তৃপ্তি। এখানে সকাল শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে। 3 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে এই কৃষক যারা কাজ করছেন এই খেতে। অবশেষে তাদের খাওয়ার সময় হলো, খাওয়া দাওয়া চলমান। এখন খানিকটা বিশ্রাম, তারপরে শুরু আবার কাজ। একেবারে নৈমিত্তিক জীবনযাপন, প্রত্যেক দিন তাদের এই একই রকম রুটিন। যখন এই চরটা উঠলো, জমি আবাদের উপযোগী হলো, তখন বাড়িঘর নিয়ে এখানে আসছি। বন্যা যখন আসে তখন কষ্ট হয়, তখন চলাফেরা গরু বাছুর নিয়ে একটু উঁচু জায়গায় জানা গে। এই গ্রামে কাজ কখনো একা হয় না, একজন মাঠে আরেকজন ঘরে। দুজনের কাজ আলাদা, তবুও একে অপরের পরিপূরক। যেমন একসাথে না থাকলে একটি যন্ত্র চলে না, তেমনি এই জীবনও এগোয় না নারী আর পুরুষের এই নীরব সমন্বয় ছাড়া। কর্মময় মধ্য দুপুরে চারপাশে দেখা মেলে জীবনের নানা রূপ। ঘোড়ার গাড়ি চলছে ধীরে, মহিষ চড়ছে রাখালের লাঠির ইশারায়। ছাগল, গরু, মুরগি, হাঁস সবাই ব্যস্ত খাবার সংগ্রহে। জীবন এখানে চলে আপন ছন্দে। এই গ্রামে অলসতা বলে কিছু নেই, যেদিকে চোখ যায় সবাই ডুবে আছেন কাজে। সংসারের কাছে করি, গরুর ঘাসও তুলতে যেতে হয়। স্বামী যদি মানুষের কাজ করতে যায়, তাহলে আমার ঘাস তোলা নাকি বাড়ি দাগে ডিউ করতে হয় আমার। 2-4-5 মিনিট যে 5 মিনিট যে রেস্টে থাকায় সেসব সময়টাও নাই। মনে করেন যে গরু বাছুর, এই যে হাঁস মুরগি ছাগল ভেড়া আছে, ইল্লা না যে তৈত পাইলেন ফেরা, এই যে মরিচ করছে যে আবাদ, মরিচ না যে উড়ান লাগে। কামরা যদি একলা একলা করলো নি অনেক সময় ধরে কোয়া লাগবো। বাড়ির সবাই মিলে ধরলো, 3 ঘন্টার কাম 1 ঘন্টা হয়ে গেল, বোঝেন না 4-5 জন করতেছে। সূর্য আরও পশ্চিমে হেলে পড়লে বাড়ির দিকে যেতে থাকেন বাইরে থাকা কৃষানীরা। খানিক বিরতি নিয়েই শুরু হয় সংসার সন্তান সামলানোর কাজ। কাজের পাল্লায় এই গ্রামের নারীরা কিছু ক্ষেত্রে এগিয়ে থাকে বাড়ির পুরুষ সদস্যের চেয়ে। পুরুষে মনে করেন যে এক কামের দান্দা যায়, আগের মনে করেন পোলা পানির ঝামেলা আছে, সংসারে কাম কাজ রান্না বান্না করা, দাগের মধ্যে গরু মোষ ঘাস তোলা, গরু মোষে খিলেন, সব কাম করা লাগে না। তাহলে পুরুষে যে বাজারে গেছে এখন বাড়ির কাম তাবত করা লাগবো, দাগের কামও করা লাগবো, দেখা লাগবো, গরু বাছুরও দেখা লাগবো। সাধারণ মানুষ আছে যে বাচ্চা আছে 2টা, খুব খিতাবি করে অন্যজন তো তার পারে না। বাচ্চা নিয়ে থাকলাম, বউ আন্দাবাড়ি করলো, এই যে এখানে বয়স যেতে হইলো। বিকেল গড়ায়, তেজ কমতে থাকে রোদের, বদলে যায় দিনের রং, লম্বা হয় ছায়া। সূর্যাস্তের আগের এই সময়ে ধীরে ধীরে থামতে থাকে সব রকমের কাজ। বাদশাহ আর তার সঙ্গীরা বাড়ির দিকে পা বাড়ায় সেই মেঠো পথ ধরে। দেহে সারাদিনের সব ক্লান্তি, মনে তবু এক রকমের প্রশান্তি। প্রযুক্তির উৎকর্ষতার ফলে গ্রামের এমন মেঠো পথ প্রায় বিলুপ্তির পথে। বাংলাদেশের প্রায় সমস্ত গ্রামেই এখন মানুষ চলাচল করে পাকা রাস্তা দিয়ে। তবে চিথুলিয়া দিগর চরের মতো এমন কিছু এলাকা এখনও দেশে রয়েছে যেখানে গেলে দেখা মেলে এমন স্নিগ্ধ প্রকৃতির। হয়তো তথাকথিত উন্নয়নের হাওয়া একদিন এখানেও পৌঁছাবে, বদলে যাবে অনেক কিছুই।
ব্রহ্মপুত্র পাড়ের বিস্তীর্ণ চরাঞ্চলের এই গ্রামে নারী আর পুরুষ কোনো আলাদা গল্প নয়, একই গল্পের দুইটি দিক, যাদের সমন্বিত শ্রমে পূর্ণতা পায় কৃষক আর কৃষাণীর আস্ত একটা দিন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, চিথুলিয়া দিগড়, গাইবান্ধা। চমৎকার, একেবারেই সহজ সরল আমাদের দেশের কৃষকদের গল্প। অবশেষে পর্দা উঠল প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন কুড়ি স্পোর্টস 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে বোতাম চেপে লোগো এবং ট্রফি উন্মোচন করেন। দিনভর বৃষ্টি উপেক্ষা করে স্টেডিয়ামের গ্যালারি ছিল পরিপূর্ণ। সারা দেশের প্রতিটা কোনায় ট্যালেন্ট হান্ট সফল হলে এসে আধিপত্য দেখাবে বাংলাদেশ, বিশ্বাস সবার। দিনভর বৃষ্টি উপেক্ষা করে স্কুলের ছাত্রছাত্রী খেলোয়াড়দের উপস্থিতিতে গ্যালারি হাউসফুল। বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী সহ পুরো স্টেডিয়াম। আপাতত 8টি খেলা নতুন কুড়িতে অন্তর্ভুক্ত করা হলেও আগামীতে তা বাড়বে। ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে, পারবে? কে? তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। 300 ক্রীড়াবিদকে মাসিক 1 লাখ টাকা করে ক্রীড়া ভাতা দেওয়ার মধ্যে দিয়ে নতুন দিগন্তের উন্মোচন হয়েছিল। এবার নতুন কুড়ির মাধ্যমে সারা দেশের প্রতিভা অন্বেষণ কার্যক্রম সেই স্বপ্নের বিস্তৃতি পেল, যার শুরুটা হলো এই সিলেটে। আমাদের নির্বাচনী স্লোগান ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই অঙ্গীকার ইতিমধ্যে বাস্তবে রূপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বর্তমান সরকার খেলোয়াড়দের মধ্যে ক্রিয়া ভাতা, ক্রিয়া কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে। প্রতিভাবানদের বাছাই প্রক্রিয়া সুষ্ঠু না হলে হারিয়ে যেতে পারে তৃণমূলের খেলোয়াড়রা। আমার যেটা মনে হয় যে বর্তমান যুগে দাবাটা কিন্তু দিনকে দিন জনপ্রিয়তা পাচ্ছে অনলাইনে খেলাগুলো দেখার সুযোগের জন্য। তো যখন বাছাই প্রক্রিয়া খেলাগুলো হবে সেটা যদি আমাদেরকে অনলাইনে দেখানোর সুযোগ হয় তাহলে আমার মনে হয় এটা আরও বেশি পপুলারিটি পাবে। প্রতিটা উপজেলা পর্যায়ে নতুন করে স্পোর্টস একাডেমি তৈরি হোক, তারপর আস্তে আস্তে আমরা যারা অনেক অতি ক্ষুদ্র এলাকা থেকে উঠে এসেছি তাদের জন্য বিশেষ করে তারা প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে, তারা আস্তে আস্তে ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু করবে। দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন এক অধ্যায়। সংস্কৃতি অঙ্গনে নতুন করে যে আলোড়ন করেছিল, সবার বিশ্বাস নতুন এই আয়োজন বদলে দেবে দেশের স্পোর্টস। দুটি পাতা একটি কুড়ির দেশ এই সিলেট। পুণ্যভূমি সিলেটে প্রস্ফুটিত হলো নতুন একটা কুড়ি। প্রতিভা অন্বেষণ কার্যক্রম সফল হলে বাংলাদেশ নিঃসন্দেহে আগামী বছরগুলোতে ক্রীড়াঙ্গনে বিশ্বে শাসন করবে। সিলেট জেলা স্টেডিয়াম থেকে মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, সিলেট। নজর দেব আন্তর্জাতিক খবরে। জয়ের মাঝপথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাবে না যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানের দেয়া সবশেষ প্রস্তাব নিয়েও অসন্তোষ জানিয়েছেন তিনি। বলেন তারা এমন কিছু চাইছে যা মেনে নেওয়া সম্ভব নয়। কর্মকর্তাদের বিভাজনে মুস্তাবা খামেনি প্রশাসনে চরম বিশৃঙ্খল পরিস্থিতি চলছে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। বৃহস্পতিবার মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন একটি প্রস্তাব দিয়েছিল ইরান, কিন্তু সেটিও মনোপুত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার দাবি ইরান এমন কিছু চাইছে যা মেনে নেওয়া সম্ভব নয়। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন মাঝপথে যুদ্ধ থেকে পিছু হটবেন না তিনি, যাতে পরবর্তীতে আবার একই পরিস্থিতি তৈরি না হয়। সত্যিকারের লড়াই হলে অনেক আগেই থেমে যেত তারা। জানেন তো, একটা কথা আছে, লড়াইয়ে টিকতে না পারলেই থামতে হয়। এখানেও সেটাই সত্যি। তারা যুদ্ধ থামাতে চায়, কিন্তু এমন প্রস্তাব নিয়ে আসছে না যা আমাদের প্রয়োজন। আমরা শিগগিরই ইরান ছাড়বো না, যাতে 3 বছর পর আবার একই সমস্যার সামনে না আসে। লড়াই চালিয়ে যাওয়ার মতো সেনা অবশিষ্ট নেই ইরানের, আবারও এমন মন্তব্য করেন ট্রাম্প। তেহরানের নেতৃত্ব বিভক্ত, তাই স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারবে না ইরানের কর্মকর্তারা, এমন দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরান চুক্তি করতে চায় কারণ তাদের আর প্রয়োজনীয় সেনা অবশিষ্ট নেই। আমার মনে হয় না তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে, কারণ তাদের নেতৃত্বে অনেক বিভাজন, বিশৃঙ্খল অবস্থা। আমরা বড় জয়ের পথে, সামনে দুটি পথ, বড় ধরনের হামলা অথবা চুক্তির চেষ্টা। কিন্তু তারা এমন কিছু দাবি করছে যা মেনে নেওয়া সম্ভব নয়। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মিসাইল সহ প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জামের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রের, এমন কথাও জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ভারতের বিধানসভা নির্বাচনের খবর। কঠোর নিরাপত্তায় শেষ হয়েছে পশ্চিমবঙ্গে স্থগিত হওয়া 15টি বুথে পুনরায় ভোট গ্রহণ। শনিবার সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা জেলা ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম আসনের কেন্দ্রগুলোতে ভোট দিতে উপস্থিত হন মানুষ। স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা অবধি চলে ভোট গ্রহণ। মোট 89%-এরও বেশি ভোট পড়েছে কেন্দ্রগুলোতে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশ। এদিকে ফলতা আসনে পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় নামে স্থানীয়রা। তবে আসনটির 30টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন। শুক্রবার ইভিএম মেশিনে অনিয়মের অভিযোগে 15টি বুথে পুনরায় ভোট গ্রহণের ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন। বাকি আসনগুলোর মতোই এসব বুথের ফলাফল প্রকাশ করা হবে সোমবার। দর্শক, এই ছিল আমাদের সন্ধ্যা বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।